শুভ সময় প্রিয় দর্শক, আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, তার সমাধান খোঁজার চেষ্টা করি। আজকেও তার ভিন্নতা নয়। আজকে আমরা কথা বলবো একটি রোগ নিয়ে, খুব কমন রোগ না, ছেলে শিশুদের মূত্রনালীর পর্দা, যেটাকে আমরা বলি মেল ইউরেথ্রাল ভালভ, এই বিষয় নিয়ে। সাধারণত এই রোগটি হয় জন্মগতভাবে, কনজেনিটাল। জন্মের পরপরই তার প্রস্রাবটা খুব বেগ কম, যে বেগে হওয়ার কথা হচ্ছে না বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছেই না। সেই বিষয়গুলো নিয়ে মারা খুব আতঙ্কিত থাকেন, আমরাও খুব আতঙ্কিত থাকি। এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর নিতাই পদ বিশ্বাস। তিনি বিভাগীয় প্রধান, সাবেক জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হসপিটাল, এবং বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটাল। প্রফেসর ডক্টর নিতাই পদ বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগতম, আমার প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। শুভ সকাল। শুভ সকাল। আমরা আসলে যে বিষয়টি কথা বলছিলাম, যে শিশুদের মূত্রনালীর পর্দা, আমরা কিন্তু ইউরোলজিস্ট নিয়ে যখন প্রোগ্রাম করি, আমরা প্রোস্টেট নিয়ে কথা বলি, আমরা কিডনির স্টোন নিয়ে কথা বলি, আমরা কিডনির যে নালীটা ডাইলেট হয়ে গেছে, ইউরিনের ব্লাডারের মধ্যে ক্যান্সার নিয়ে কথা বলি, নানান কথা বলি, ইনফেকশন নিয়ে কথা বলি। কিন্তু শিশুদের মূত্রনালীর পর্দা বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম নতুন। যদি একটু আপনি ভেঙে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার খুব সুন্দর একটা উপস্থাপনা করছেন, রোগ সম্পর্কেও কিছুটা ধারণা দিচ্ছেন। এটা আমাদের দেশে আসলে ওরকম পরিসংখ্যান নাই, তবে আমেরিকা এবং ইউরোপে ওরা তো সবসময় আপ টু ডেট থাকে সব কিছু নিয়ে। তো মোটামুটি একটা ধারণা দেওয়া যায় যে এটা প্রতি 10,000-এর মধ্যে 2 থেকে 5 জন বাচ্চা এই সমস্যা নিয়ে আসে। একেবারে যে আমাদের দেশে আনকমন তা না, আবার খুব কমন না। আমাদের কমন যেমন ওই যে আপনি বললেন প্রোস্টেট এর সমস্যা, মূত্রনালীর সমস্যা, বিভিন্ন ধরনের স্টোন, এইগুলো। কিন্তু এটাও যে একেবারে আসে না সেরকম না। তবে রোগটা কীরকম, আমরা যদি এটা পুরুষ বাচ্চাদের সমস্যা কিন্তু জন্মগত অবশ্যই। এবং পর্দাটা কীরকম, যে পর্দাটা পড়ে আপনার ইউরেথ্রা মানে মূত্রনালীকে যদি 2 ভাগ করি আমরা, সামনের দিক না, সাধারণত এটা বেশিরভাগই প্রোস্টেটিক ইউরেথ্রাতে হয়, মানে পিছনের দিকটাতে। মূত্রথলির মুখটা পেরিয়েই যখন ইউরেথ্রাটা শুরু হয়, ঠিক ওই জায়গায় একটা পর্দা থাকে। আমি যদি বলি যে পর্দাটা এরকমভাবে উঠে, হ্যাঁ, 2 পাশের পর্দা, এটা ভালভ। তো এই পর্দাটা ইউরেথ্রার মানে মূত্র নালীর আপনার ফ্লোর থেকে উঠে এরকম ফ্যানের মতো সুন্দর করে এরকম উঠে এটা কভার করে, যার ফলে এটা হলো নরমাল স্ট্রাকচার। না, নরমাল না। এটা যখন হয় অ্যাবনরমাল, যদি রোগ থাকে, নরমাল তো এটা থাকবে না, একদম সুন্দর প্রস্রাবটা বেরিয়ে যাবে, কোনো ধরনের কোনো পর্দা থাকবে না, রাইট। তো এটা পর্দা হলে তখন তো ওই প্রস্রাব যখন মূত্রথলি থেকে সামনের দিকে নির্গত হবে, তখন এটা বাধাপ্রাপ্ত হবে। একটা ছাতা যদি আপনি বাতাসের দিকে এরকম করে ধরেন তাহলে তো বাধা হবে, কিন্তু ছাতাটা যদি উল্টো ধরেন তাহলে বাধা হবে না। তো এখানেও কিন্তু ভালভেরও 3টে টাইপ আছে। তো একটা হলো যে উল্টো থাকে, যার ফলে প্রস্রাবে বাধাটা ওই রকম হয় না। টাইপ 2, তো ওটা খুব ইম্পর্টেন্ট না। টাইপ 1টা এবং সবচেয়ে বেশি হয় যেটা পর্দা থাকে, এবং সেখানে প্রায়ই দেখা যাচ্ছে মায়েরা বা বাচ্চার সাথে যারা থাকে, দাদি নানি, এসে বলবেন, আমাদের কাছে বলেন যে আমার বাচ্চাটা অন্য 8-10 জন পুরুষ বাচ্চার মতো, বা আমার যে আরও পুরুষ বাচ্চা আছে সেগুলোর মতো প্রস্রাব করতে পারতেছে না। তো এটা তো নির্ভর করে ডিগ্রি অফ সিভিয়ারিটি, তাই না? অবস্ট্রাকশনটা কীরকম হয়, মানে বাধাটা কতটুকু, তারপর নির্ভর করে আপনার সমস্যাটা আসে। হয়তো অনেক বাচ্চা প্রস্রাব ঠিক মতো করতেই পারতেছে না, আবার অনেকে মোটামুটি করতেছে, আবার কেউ আর একটু ভালো করতেছে, এরকম আর কি। তাহলে এটা আপনার প্রস্রাবের থলির নিচের যে অবস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আসে। এটা হলো পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বা মূত্র নালীর পর্দা। আচ্ছা, যেহেতু প্রফেসর নিতাই পদ, যেহেতু এটা আপনি বলছেন যে জন্মগত একটি রোগ, কনজেনিটাল ডিজিজ, আমরা তো আমাদের দেশে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ খুব স্ট্রং আমরা মনে করি, যে গর্ভবতী মায়েদের কিন্তু তাদের চেক আপ করা হয়, এবং তাদের কিন্তু শেষের দিকে একটা আপনার অ্যানোমালি স্ক্যান নামে একটা পরীক্ষা করা, যে শিশুটির, গর্ভস্থ শিশুটির কোনো জটিলতা আছে কিনা জানার জন্য। এগুলো কি গর্ভ অবস্থায় রোগটা ধরা যায় কিনা? হ্যাঁ, গর্ভ অবস্থায় ধরা পড়ে। খুব ভালো প্রশ্ন করছেন। আমাদের দেশে অ্যানোমালি স্ক্যানটা কিন্তু স্ট্রং হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তো সব কিছু যদি চিকিৎসাটা ভালো হয়, আমাদের ভালো লাগে। আপনি আমার প্রোগ্রামের আগেও আপনার সাথে কথা বলতেছিলাম যে সবাই যদি সুন্দর করে সুচারুরূপে আমরা চলতে পারি, আমার দেশটাও তো ভালো হবে, দেশের মানুষ ভালো হবে। তো যাই হোক, এই অ্যানোমালি স্ক্যানটা আমাদের দেশে এখন খুব ভালো হয়। তো অ্যানোমালি স্ক্যান হলো যে আমার বাচ্চার পেটে যখন আমরা দেখি আমার কোনো মায়ের পেটের যে বাচ্চাগুলোর কোনো প্রবলেম আছে কিনা, জন্মগত
ত্রুটি হচ্ছে কিনা, এই যে যেটা আপনি বললেন আমাদের এটা জন্মগত সমস্যা, তো এটা ধরা পড়ে কীরকম যে আপনার এমনিতেও আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম যে কিডনিতে পানি জমা, তা এখানে পানি জমার বেশির জন্মগত কারণ হলো যে কিডনি থেকে যে ইউরেটারটা, যে পথ দিয়ে প্রস্রাবটা এসে প্রস্রাবের থলিতে জমা হবে, সেইখানে জন্মগত ত্রুটি থাকার জন্য প্রস্রাবটা নির্গত ঠিকমতো হতে পারে না, বিধায় কিডনিটা ফুলে যায়। তো এখানেও কিন্তু দুই পাশেরই কিডনি ফুলা থাকবে, কারণ আপনার প্রস্রাবের থলির মুখটা যে ইউরেথ্রাতে যে প্রবলেমটা হবে, যার ফলে দুই দিকের কিডনি ফুলে যাবে, কিডনির নল ফুলে যাবে, ইউরেটার বলে, এবং অতি অবশ্যই যে প্রস্রাবের থলি যেটা, সেখানে প্রস্রাব জমে থাকবে। এর সাথে সাথে আরও কিছু আছে যারা অ্যানোমালি স্ক্যান সুন্দর করে করতে পারেন, তারা ভালভটাও পর্যন্ত নির্ণয় করতে পারেন যে পোস্টেরিয়র ইউরেথ্রা এখানে ডাইলেটেড আছে, বেশ ক্যাপাসিয়াস, বড়, মূত্রথলির মুখটা একটু চাপা, এগুলো বুঝতে পারেন কিন্তু ভালভ সহ। আর এর সাথে সাথে সাধারণত দেখা যাচ্ছে যে বাচ্চার চারিপাশে যে অ্যামনিওটিক ফ্লুইড যে ইয়ে থাকে, সেগুলো কম থাকে, যে ফ্লুইডের মধ্যে বাচ্চাটা ঝলবে, সেখানে অতি অবশ্যই সেখানে আমরা আমাদের ভাষায় বলি অলিগো হাইড্রামনিওজ, মানে কম থাকে। এই সমস্ত ফিচার দেখে নির্ণয় করা যায় যে অ্যান্টিন্যাটালি, মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় ধরা পড়ে যে এটা পোস্টেরিয়র ভালভ হতে পারে। অনেকগুলো রোগের কিন্তু চিকিৎসা আছে যে মানে মার গর্ভ থাকা অবস্থায় চিকিৎসা করে সম্ভব ভালো করানো। তো এইটা একটা আরেকটা হলো যে প্রিভেন্টিভ। আমরা কিন্তু মাদের কিন্তু তার নিউরাল টিউব ভালো রাখার জন্য বা আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু 3 মাস আগে গর্ভধারণের একটা প্ল্যানিংয়ের একটা বিষয় থাকে যে তার ফলিক অ্যাসিড খাবে এবং তার বাচ্চার শিশুটি 3 মাস পর সে নিতে যাচ্ছে ভালো থাকবে, তার বডি ভালো থাকবে, একটা প্ল্যানিং বলে কিন্তু আমাদের, এবং এটা কিন্তু আমাদের খুব কার্যকরীভাবে কিন্তু চালু আছে। তো এরকম যদি গর্ভস্থ আমরা অ্যানোমালি স্ক্যানের মধ্যে জানতে পারলাম যে তার যে শিশুটি আছে তার ভালভের সমস্যা আছে, সেটাকে আমরা গর্ভাবস্থার মধ্যে চিকিৎসা করে ভালো করা সম্ভব কিনা? আচ্ছা, আপনি প্রিভেন্টিভের একটা কথা বলছেন, নিউরাল টিউব ডিফেক্টের ইয়েগুলো, ফলিক অ্যাসিড দেওয়া যায়, কিন্তু আমাদের এই ক্ষেত্রে বিশেষ করে এটা একটু নির্ণয় করা কঠিন, কারণ এটা জেনেটিক একটা ফ্যাক্টর থাকে, যে জিনগত সমস্যার কারণেও এটা হতে পারে। তো আমাদের জেনেটিক বা বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল কোনো আসলে ওইরকম প্রিভেন্টিভ মেজার আমরা আমাদের দেশে এখন পর্যন্ত নিতে পারতেছি না ঠিক মতো। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো যাই হোক, এটা একটা ব্যাপার। তো খুব ফ্যামিলিয়াল ব্যাপারটাও খুব জোর করে বলা যায় না যে অন্য ভাইদের থাকলেও তার থাকবে, সেরকমও না। তো এখন যখন হয়েই যায় তখন একটা চিকিৎসা, প্রিভেন্টিভ ব্যাপারটা তো আমি বললামই যে আমাদের দেশে এইরকম, মানে এই ক্ষেত্রে হয়তো আপনারা খুব আসেনি। তো এখন হয়ে গেলেও যদি আমরা দেখি যে গ্রস মানে খুবই সমস্যা, মানে কিডনি খুব ফুলেছে, কিডনি নল খুব ফুলেছে, প্রস্রাবের থলিতে প্রচুর প্রস্রাব জমা, সেই ক্ষেত্রে খুব ইমিনেন্ট মানে খুব ইমিডিয়েট যে ইন্টারভেনশন না নিলে বাচ্চার ক্ষতি হতে পারে, তো এইরকম মেজার কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আসে নাই। আমরা জন্মের পরে আমরা সুচারুভাবেই সুন্দর করে এর চিকিৎসার ব্যবস্থা আমাদের দেশে আছে। আমি আরেকটি জিনিস জানতে চাই, জন্মের পরে বাচ্চা জন্মালো, এখন যে সিস্টেম আমাদের দেশে চালু আছে, প্যাম্পার্স পরানো হয়, বাবু শিশুটি কেমনভাবে প্রস্রাব করলো বা কি পরিমাণ করলো সেটা কিন্তু আসলে আমরা মেজার করাটা একটু দুষ্কর হয়ে যায়। তো আপনি কি বলতে পারবেন যে আসলে কখন ওই মায়ের বোঝা উচিত যে তার ভালভে সমস্যা হয়েছে বা তার প্রস্রাবটা কম হচ্ছে, এটা বোঝার কোনো উপায় আছে? মা তো আর ভাল বুঝবে না, মা বা বাবা প্রস্রাবের প্যারেন্টস বা দাদি নানি, আমি বললাম যে ওনারা বলবেন যে প্রস্রাবটা বাচ্চা প্যাম্পার্স পড়ুক আর যেটাই হোক, প্যাম্পার্স, আপনি কোশ্চেনটা ভালো করছেন, এটা আমার মায়েদের বোঝার জন্য আরও সুবিধা হয়েছে। প্যাম্পার্স পরায় রাখে, এটা তো একটা কাস্টম হয়ে গেছে আমাদের, কিছু হলেই প্যাম্পার্স। তো এখন এর অসুবিধা হলো যে প্রথম দিকে বোঝা যায় না, তাই না? তো প্যাম্পার্স না পরালেও বাচ্চা তো সবসময় তার প্যাম্পার্স পরে না, যখন দেখবে যে বাচ্চা প্রস্রাবটা করতেছে, সব মায়েরাই মানে একটু কনসাস থাকে যে বাচ্চা কেমন করে প্রস্রাব করতেছে, আর 10 জনের মতো করে কিনা, মানে ছুটিয়ে প্রস্রাবটা হয় কিনা, বেশ ফ্লোটা, বেশ স্টিমটা, ইউরিনের স্টিম গতিতে হয় কিনা, রাইট। তো এখন গতিতে না হওয়ার ভিতরে এই একটা কিন্তু মোস্ট কমন। আর একটা হয় যে আপনার যদি প্রস্রাব পুরুষঙ্গের মাথায় যে প্রিপিউস বলে, আমরা প্রিপিউস যে চামড়াটা, ওই চামড়াটার মাথা অনেক সময় ব্লক হয়ে যায়, আটকানো হয়, রাইট। তো একে বলে ফাইমোসিস। তো ফাইমোসিস থাকলে কিন্তু মায়েরা বলে যে বাচ্চা প্রস্রাব করতে পারে না, চিকন ধারায় প্রস্রাব হয়, সিরিঞ্জের মতো হয়, এবং অতি অবশ্যই প্রস্রাব করার সময় বেলুনিং হয়, বলে যে ফুলে যায়। তার মানে চামড়াটার মধ্যে ওই পুরুষঙ্গের যে গ্ল্যান্সটা, ওর মধ্যে প্রস্রাবটা জমে যায়, বেরোতে পারে না, জমে যায় সাপের ইয়ের মতো। তো জমে গেলে বলে যে মায়েরা বলে যে প্রস্রাব সিরিঞ্জের মতো হয়, জোরে হয় না ঠিকই, কিন্তু ফুলে যায়।
কিন্তু পোস্টেরিয়র ভালভে এটা হবে না। এটা কি হবে, এটা প্রস্রাব করতেই পারবে না, কারণ ভিতর থেকেই তো আসে না। দেখা যাচ্ছে তার প্রস্রাবের দ্বারটা, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, যেটা আমরা পুরুষঙ্গের মুখটা, সেটা ঠিকই আছে, পর্দাটা সামনের যে চামড়াটা ওটা সুন্দর আছে, বেশ মেলানো যায়, ইজিলি প্রস্রাব করার কথা, অথচ প্রস্রাব করতে পারতেছে না। এটা তখন আমরা ধরে নিতে হবে এটা মেবি এটা ইউরেথ্রাল ভালভ, মানে আপনার পর্দা, মূত্রনালীর পর্দা হতে পারে। তো এই ইউরেথ্রাল ভালভটা আমরা যাওয়ার আগে, আমরা তার পরীক্ষা যাবো, আপনার কাছে আসবো, আমি যাওয়ার আগে আরও কিছু রোগ কিন্তু শিশুদের দেখা যায়, যেমন শিশুর ছিদ্রিটা যেখানে থাকার কথা ছিল, যে নল দিয়ে প্রস্রাব বের হবে, সেটা অন্য জায়গায় আছে, ভিন্ন জায়গায় আছে, জায়গার মতো নেই, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এটা অ্যাবসেন্ট, জি জি, এরকমও হয়। তো আসলে ওই জিনিসটা এক্সক্লুড করার পরে তো আমরা ভালভের দিকে যাবো। আপনি একজন চেস্ট ডিজিজ স্পেশালিস্ট, কিন্তু এগুলো তো ভালো বলতেছেন দেখি। তো বিষয়টা হতে পারে এটা একটা অ্যানোমালি থাকলে আমরা আমাদের ভাষায় আমাদের ছাত্র বা আমাদের স্টুডেন্টদের আমরা সবসময় পরীক্ষার সময় বলি বা এমনিতেও, যে একটা কনজেনিটাল মানে জন্মগত ত্রুটি, আরও অনেক জন্মগত ত্রুটি আছে কিনা সেটা অবশ্যই আমার আগে দেখে নিতে হবে, এবং থাকতেই পারে, মানে একটা থাকলে আরেকটা থাকতে পারে, সম্ভাবনা আছে, এটা আমাদের এক্সক্লুড করে নিতে, স্ক্রিনিং করতে হয়। তা আপনি বললেন যে হ্যাঁ এটা তো পুরুষ বাচ্চার সমস্যা, এই যে যেমন একটা পোস্টেরিয়র ভালভ, আরও একটা আছে হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস কথাটা হলো যে মূত্রনালী পুরুষঙ্গের যে মুখে একদম ডিস্টালি, মানে একদম শেষের দিকে তো মুখটা থাকবে, প্রস্রাবের দ্বারটা, তো সেইটার সামনের দিকে অনেক সময় আসে, একে বলে হাইপোস্পেডিয়াস। মানে আমি যদি দেখাই এরকম করে যে এটা যদি পুরুষঙ্গ হয়, এই মাথাটা ছিদ্র নর্মালি থাকবে না, থেকে এই আগাতে থাকে, নিচে থেকে 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 একদম স্ক্রোটাম, মানে অন্ডকোষের কাছাকাছি পেরিনিয়াম পর্যন্ত চলে যেতে পারে খুব সিভিয়ার ক্ষেত্রে, তো এটাকে বলে হাইপোস্পেডিয়াস। আর উপরের দিকে হয় তাকে বলে এপিস্পেডিয়াস। আর যদি আপনি আরেকটা কথা বললেন যে সেটা হতে পারে যে একেবারে পর্দাটা মানে মুখটা লাগানো, তাকে বলে আসলে ইউরেথ্রাল অ্যাট্রেসিয়া বা কনজেনিটাল স্টেনোসিস, যেটা কম হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদেরও কিন্তু হতে পারে, মেয়েদের তার ভালভ হওয়ার সুযোগ নাই, তো সেটা সেক্ষেত্রে কী হতে পারে, পর্দা থাকতে পারে বা কনজেনিটালি অ্যাবসেন্টও থাকতে পারে, অনেক সময় ডুপ্লিকেশন থাকে, তো যাই হোক সেরকম অ্যাবসেন্ট থাকতে পারে, অ্যাট্রেটিক ইউরেথ্রা হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা জন্মগত যে ত্রুটির মধ্যে পায়ুপথ, মলদ্বারের সমস্যা বা জন্মদ্বারের সমস্যা নিয়ে, বা শরীরের হার্টের ছিদ্রের সমস্যা বা হার্টের কিডনির অনেক অ্যানোমালি নিয়ে এরকম আসতে পারে। জি স্যার, এখন আমরা যদি এই ইউরেথ্রাল ভালভের কাছে আসি, যে আমরা আসলে মা কখন বুঝবে তার বাচ্চাটা ইউরেথ্রাল ভালভে সমস্যা হয়েছে, একটা মানে সিমটম বা লক্ষণগুলো কি, আর তারপরে কি করা উচিত মায়ের? সুন্দর, থ্যাংক ইউ। আপনি কিন্তু প্রথমে বলছিলেন যে অ্যান্টিনেটালি অ্যানোমালি চেক আপ, তাহলে ওই সময় ইনসিডেন্টালি মানে আমি পরীক্ষা করার জন্য প্রেগনেন্সি প্রোফাইল করতে গেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে এই সমস্যা, তাহলে এভাবে একটা আসতে পারে ডায়াগনোসিস। আর হতে পারে জন্মের পর, তো জন্মের পরে আর্লি হতে পারে, খুব ত্বরিত আসতে পারে যারা হয়তো একটু বুঝেন, কিন্তু কোনো বাবা মা যদি নেগলেক্ট করে বা অ্যাবিউজ হয়, হয়তো সেই সময় বাচ্চাটার অবহেলাজনিত কারণে পরে আসতে পারে, তাহলে আর্লি প্রেজেন্টেশন, লেট প্রেজেন্টেশন হতে পারে। আর এদের প্রেজেন্টেশনটা মানে কিভাবে হবে সেটা নির্ভর করবে যে ভালভের আপনার সিভিয়ারিটির পর, তাই না? তো একটা যদি দেখা যাচ্ছে যে মানে অবস্ট্রাকশনটা যদি গুরুতর হয়, মাঝারি হতে পারে বা অল্প হতে পারে, তারপর নির্ভর করে। অনেক সময় বাচ্চা আসতে পারে একেবারে কমপ্লিকেশন, জটিলতা নিয়ে, দেখা যাচ্ছে মা বাবা খুব অবহেলা করছে, বুঝতে পারেন নাই, বা কোনো কারণবশত তার পরে আসছে, সেক্ষেত্রে আপনার বাচ্চাটার আপনার রেনাল ফেলিওর, একদম রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সেপটিসেমিয়া নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কী হবে, বাচ্চাটার জ্বর, বা অনেক বড় হলে দেখা যাবে তার গ্রোথ রিটার্ডেশন থাকে, মানে তার গ্রোথটা মানে প্যাটার্নটা, যে স্বাভাবিক যে গড়নটা সেটা হচ্ছে না, সে গড়নটা হচ্ছে না, কম হচ্ছে বয়সের তুলনায়, 1 নম্বর। 2 নম্বর হলো যে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশান, ওই যে প্রস্রাবের ইনফেকশন বললাম, বা প্রস্রাবের থলি অনেক বড় হয়ে যাওয়া, কিডনি ফুলে গেলে হয়তো হাত দিয়েই বোঝা যায়, বা চাকা নিয়ে আসে এরকম, এবং সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের তড়িৎ ব্যবস্থা নিতে হয়, এভাবে প্রেজেন্ট করতে পারে। যে স্যার আমরা এরপর ইনভেস্টে যাব, তার আগে আরেকটি প্রশ্ন আমার মনে আসছে, আমি করেই নিচ্ছি আপনার কাছে। আমরা দেখি শিশুর জন্মগ্রহণের পরে সাধারণত আপনার পেনিসের নিচে দুটি স্ক্রুটামে 2টা অন্ডকোষ থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটা অন্ডকোষ, অথবা দেখা যায় অন্ডকোষ নেই। সেটা আসলে কি? আসলে এটার সাথে ওটার রিলেশন নাই, কিন্তু একটা কনজেনিটাল ডিজিজ, হ্যাঁ কনজেনিটাল তো থাকতে পারে। পোস্টেরিয়র ভালভের সাথে এটা আমরা আমাদের ভাষায় এটাকে বলে আনডিসেন্ডেড টেস্টিস, বা মেডিকেল ভাষায় ক্রিপ্টরকিটিজম এরকম বলে। তো এখন যদি 2টা না থেকে
একটা থাকে, অনেক সময় দুইটাই থাকে না। তো সেগুলো কিন্তু অবশ্যই এটা সার্জিক্যাল কারেকশন করতে হবে এবং মানে কারেকশন আছে কিন্তু ও অন্য জায়গায় আছে, অন্য পেটের জায়গায় মধ্যে আছে, হ্যাঁ, পেটের মধ্যে আছে বা ইংগুইনাল আচ্ছা, এটা অপ্রাসঙ্গিক, তাও আমি বলি যে আমাদের কিন্তু কিডনি নিচের থেকে উপরে ওঠে, হ্যাঁ, নিচের থেকে জন্মের সময়, হ্যাঁ, তলপেটের থেকে একেবারে উপরের দিকে উঠে বাম পাশটা একটু উপরে থাকে, ডান পাশটা একটু নিচে, কিডনির ব্যাপারটা। আর ঠিক তদ্রূপ উপর থেকে কিন্তু নিচেই নামে টেস্টিস। নামলে একেবারে জন্মের পরপরই বা জন্মের জাস্ট আগেই এই অন্ডকোষ দুটোই স্ক্রুটাম, মানে আমাদের যে আবাস, টেস্টিসের যে আবাসটা সেখানে এসে পৌঁছায়, অনেক সময় পৌঁছায় না। ঠিক এই আসার পথে যদি না পৌঁছায় তাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস। এটা আবার দেখা যাচ্ছে যে এই পথ থেকে বিচ্যুত হয়ে যায়, অন্যদিকে চলে যায়, পেরিনিয়ামে, থাইয়ে বা রুট অফ দ্য পেনিস, অন্য বিভিন্ন জায়গায়। আমরা তাকে বলি একটোপিক মানে অস্বাভাবিক বা অন্য নরমাল জায়গা না, অ্যাবনর্মাল জায়গায় থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্টিস আছে, সবই আছে, স্ক্রোটামও ঠিক আছে, কিন্তু উঠে যাচ্ছে উপরে, আমরা একে বলি রিট্রাক্টাইল টেস্টিস। তো এইটা নিয়ে মায়েরা বা দাদি নানিরা অনেক সময় অরিট থাকে। আমরা তখন তাকে ঠিক মতো বোঝা, অনেক ক্ষেত্রে এটা এমনিতেই ঠিক হয়ে যায়, আর ঠিক না হলে তখন ব্যবস্থা নিতে হয়, মানে সার্জিক্যাল কারেকশন। আনডিসেন্টেড টেস্টিস অবশ্যই সার্জিক্যাল কারেকশন করতে হবে এবং সেটাকে নিচেই নামে। এটা সবচেয়ে ভালো হয় 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে করতে পারলে। 6 বছরের পরে অবশ্যই এটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন তার অন্যান্য কমপ্লিকেশন হয়, মানে আর্লি স্টেজে করা উচিত। যদিও অপারেশনগুলো আমার কাছে মনে হয়েছিল প্রশ্ন করলো। আমরা এখন আসি আমরা ইউরোথ্রাল ভালভে। আমরা মারা যখন আপনার কাছে নিয়ে আসতো শিশুকে যে ইউরোথ্রাল ভালভে সমস্যা, বা ওনারা তো বুঝবে না, ওনার কমপ্লেইনটা বলবে, আপনারা কি ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত হন যে এটা ইউরোথ্রাল ভালভে সমস্যা হয়েছে? নিশ্চিত হওয়ার মতো ব্যবস্থা যে আমরা আগে সাসপেক্ট করি যে বাচ্চার প্যাটার্ন অফ ইউরিনারি ফ্লো, তো এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো জিজ্ঞেস করি মাকে যে আপনার বাচ্চার কেমন প্রস্রাব হচ্ছে। তো আমরা অনেক সময় কিন্তু ভিডিও নিয়ে আসি, হ্যাঁ, বাচ্চারা এরকম। কিন্তু আমরাও আমাদের কোনো বাথরুম বা এরকম ফ্যাসিলিটি থাকলে আমরা অনেক সময় বলি যে বাচ্চাদের দেখি আমার সামনে প্রস্রাবটা করেন। তো যদি না করে তাহলে আমরা 1-2টা বা ভিডিও, ইউরিনারি স্টিমের যে ভিডিওটা নিয়ে আসি বা ইউরোফ্লোমেট্রি অনেক সময় আমরা করে দেখি, তখন আমরা বুঝতে পারি যে প্যাটার্নটা আসলে কীরকম। তা আমরা সাসপেক্ট করার পরেই আমরা প্রথম যেটা করি, আমরা ইউরিনে পরীক্ষা করি যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, এইটা আমরা ঠিক করে তার কিডনির ফাংশনটা কেমন আছে এটা দেখে আমরা কনফার্মেশন, মানে ভাল্বটা আসলে বোঝার জন্য ভয়েডিং সিস্টোইরোথ্রোগ্রাম বলি আমরা প্রস্রাবের দ্বার দিয়ে একটা ছোট্ট ক্যাথেটার দিয়ে সেখানে কিছু ওষুধ দিয়ে মানে যে ওষুধ দিলে কন্ট্রাস্ট মিডিয়া বলি, যেটা দিলে একদম ফ্লোটা পরিষ্কার দেখা যাবে দেখা যাবে, প্লাস ভাল্বটা বোঝা যাবে। মানে আমরা যে কন্ট্রাস্টটা দিই তাতে আপনার ইউরেথ্রাল লাইনিং বোঝা যায় এবং ভাল্বটা কোথায় আছে বোঝা যায়, যে ভেরুর মানে প্রোস্টেটিক ইউরেথ্রাতে কীভাবে ভাল্বটা আছে, তার জন্য প্রোস্টেটিক ইউরেথ্রাটা কতটুকু ফুলে আছে, ডাইলেটেড হয়েছে, তারপর মূত্র থলির যে মুখটা এটা হাইপারট্রফি বা কী অবস্থা আছে, এর সাথে আসলে ভিউয়ার মানে প্রস্রাবের থলির থেকে উল্টো দিকে প্রস্রাব ওঠে, সেটাও আমরা বুঝতে পারি। তার মানে ভয়েডিং সিস্টোইরোথ্রোগ্রাম দিয়ে আমরা ভালো করে বুঝতে পারি। এর আগে আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে একটা ধারণা পাই। আচ্ছা, তারপর আমরা ট্রিটমেন্টের অপশনগুলো কি? এর ট্রিটমেন্ট, ডেফিনিটিভ ট্রিটমেন্ট আমরা বলি। ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো যে ভাল্বটা আছে, এই ভাল্বটা তো থাকার কথা না, তো এই ভাল্বটাকে আমরা মেশিনের সাহায্যে, আমরা যেটা সহজে বলি, আমরা সাধারণভাবে মেশিন দিয়ে বলি, কম্পিউটারের কথা বলি, আসলে এটা এন্ডোস্কোপিক সার্জারি, এটা এক ধরনের সার্জারি ইন্টারভেনশন। এটা ভাল্বটাকে ডিস্ট্রাকশন করা হয়, মানে যে ভাল্বটা এরকম যেরকম আছে, আমরা প্রস্রাবের দ্বার দিয়ে খুব ডেলিকেট মেশিন, মানে সিস্টোস্কোপ বা রিসেক্টোস্কোপ দিয়ে আমরা ওই ভাল্বটাকে যেভাবে সাধারণত 2টো বা অনেক সময় 3 দিকে 5, 7 and 12 o'clock পজিশনে অনেক সময় ভাল্ব থাকে, আমরা মেশিনের সাহায্যে সুন্দর করে সুচারুভাবে ওই ভাল্বগুলো যদি নষ্ট করে দিতে পারি, ভেঙে দিতে পারি বা কেটে দিতে পারি, ডিস্ট্রাকশন করে দিতে পারি, তাহলে এটার ভালো হওয়ার পসিবিলিটি আছে। একেবারে যদি আর্লি স্টেজ বা মোটামুটি ভালো অবস্থায় আসে তাহলে তো ভালো হয়ে যাওয়ারই সম্ভাবনা থাকে। যদিও এটা একটা লাইফ লং ডিজিজ, আমরা সবসময় কাউন্সেলিং ভালো করে এটার আগাইতে হবে, অবশ্যই ফলো আপে থাকতে হবে। আর যদি দেখা যায় যে একটা বাচ্চা জন্মের পরপরই এই সমস্যা আছে বলে মনে হয়েছে, বা হয়তো দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজনের কারো হয়েছে বা আরও 10 জন, তখন সেটা বুঝতে পারে যে হ্যাঁ ওনার বাচ্চার তো এরকম হয়েছিল, তাহলে আমার বাচ্চার এরকম হতে পারে, এটা ভাল্ব। হ্যাঁ, যে মায়েদের বা যাদের আনফর্চুনেটলি সমস্যা হচ্ছে
আমাদের আলোচনাতে তারা কিন্তু উপকৃত হবে। হয়তো অন্যরা ভালো ব্যাপারটা অত বুঝবে না, কিন্তু যাদের এরকম অ্যাফ্লিকশন বা ফ্যামিলিতে হয়েছে তারা কিন্তু আমাদের কথা ঠিকই গুরুত্ব দিয়ে শুনতেছেন বা না উপকার পাবেন। না আসলে প্রসঙ্গ আমরা যেটা আলোচনা করছি এটা কিন্তু একটা মানে খুব কমন না যে হ্যাঁ, সব, হ্যাঁ। কিন্তু যার যাদের কাছে হয়েছে সে তো একটা মানে সে কোথায় যাবে কি হ্যাঁ, করবে, হ্যাঁ, এটা এবং বুঝতে এটা পারেন। যে হয়নি সেটাও কিন্তু জানা উচিত যে জানা আমার উচিত, বাচ্চাটা হ্যাঁ, সুস্থ থাকার সুস্থ থাকুক। উপায়টা কি। হ্যাঁ, তো আপনি যখন বলছিলেন যে হ্যাঁ আমরা বলছিলাম যে জন্মের পরপরই হয়তো কোনো বাচ্চাটা একটু ইম্যাচিওর বার্থ হয় না, যে ইম্যাচিওর গ্রোথ, প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায় অনেক সময়। জি, হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি পোস্টিউরাল ভালভ থাকে, আমরা যদি ইউরোলজিস্টে স্ট্রংলি সাসপেক্ট করি বা মায়েদের কাছ থেকে আমরা যদি ধারণা নিতে পারি, তখন সেক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা পোস্টিউরাল ভালভ, তখন আমরা তার চিকিৎসা কীভাবে করতে পারি, তাই না? জি, আপনি বলছিলেন। জি। তো ডেফিনেটিভ চিকিৎসা তো এটাই। তো এখন সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে মেশিন, আমার যে সিস্টোস্কোপ বা রিসেক্টোস্কোপ, আমি সেটা ভিতর দিয়ে ইন্ট্রোডিউস করতে পারতেছি না, পেনিসটা এত ছোট, তখন আমরা অন্যভাবে তাদের ইয়ে করি, ক্যাথেটার করে রাখি, পারুইরেথ্রাল ক্যাথেটার। ওইটা যদি ফিজিবল না হয় তাহলে আমরা ওই যে মূত্রথলি যে ফুলে রয়েছে ওইটা আমরা ওই বাইরের একটা মুখ করে দিই, তাকে বলে ভেসিকোস্টমি। এটা টেম্পোরারি মোটামুটি করে রাখি, বা ইউরেটোস্টমি, পাইলোস্টমি, নেফ্রোস্টমি ইত্যাদি। এই ডাইভারশন না করলে দেখা যাচ্ছে কিডনি, আমি যদি প্রস্রাবটা ঠিকমতো বের করতে না পারি তাহলে তো কিডনি নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমরা টেম্পোরারি একটা ব্যবস্থা করে রাখি। তারপর যখন ফিজিবল হবে এবং পসিবল হবে তখন আমরা মেশিনের সাহায্যে আমরা পোস্টেরিয়র ভালভটা আমরা ডিস্ট্রাকশন করি। প্রফেসর নিত্যাপদ, যে বিষয়টি আসলো যে সার্জারি, হ্যাঁ আপনি বলছেন যে এটা আসলে পেট না কেটে সার্জারি, এটা প্রস্রাবের রাস্তা দিয়ে আপনি নল দিয়ে আপনারা যেটা এন্ডোস্কোপিক সার্জারি কথা বলছেন, কিন্তু শিশুটি তো অজ্ঞান করার প্রয়োজন হয়ে পড়ে। আসলে একটি শিশু মাত্র আসলো পৃথিবীতে, তো কোনো মাই চায় না যে তার শিশুকে অজ্ঞান করে একটা সার্জারি করতে, এবং এটা খুব কঠিন মেনে নেওয়াটা। তো আসলে সেক্ষেত্রে মানে করাটা তো একদম জরুরি। আপনি বলছেন যে কোনো কনজারভেটিভ মানে ম্যানেজমেন্ট নাই, প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট নাই, কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এটা তো সার্জারি করে তার করতে হবে। তো সেক্ষেত্রে আসলে উপযোগী সময় কোনটা, মানে জন্মের পরপরই করতে হবে নাকি তাকে একটু বড় হলে করতে হবে, বা সময়টা কখন? না, এখানে আমার বক্তব্য মানে সিভিয়ারিটির উপর নির্ভর করে। রাইট, বোঝা গেছে। কিন্তু যখনই আপনি ডায়াগনোসিস করবেন তখনই তার অপারেশন করবেন, দেরি কোনো মতেই করা যাবে না। এটা কিন্তু একটা মেসেজ আমার মায়েদের বা বাবাদের ক্ষেত্রে যাদের দুর্ভাগ্যজনকভাবে এই রোগ হয়েছে, সাথে সাথেই কোনো দেরি করা চলবে না। তো এখন ওই যে আমি বললাম যে দেরি করলে কি হবে সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, দেরি করলে তো কি হবে, আপনি যদি দেরি করেন প্রস্রাবটা তার হলো না, বাধা হলো, এই না হতে হতে প্রস্রাবের থলি ফুলে থাকবে, আমরা তাকে বলি ক্রনিক ইউরিনারি রিটেনশন। তো এখন এই রিটেনশন থাকবে এবং এই কিডনি থেকে ওই প্রেশারের এগেনস্টে তো খুব ভালো করে প্রস্রাবটা পাস করতে পারবে না, যার ফলে দেখা যাচ্ছে প্রস্রাবের থলি ফুলে আছে এবং সেই সাথে সাথে আপনার ইউরেটার ফুলে গেছে, কিডনি ফুলে গেছে, তার মানে কিডনির ক্ষতিগ্রস্ত হয়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে একেবারে। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে আপনার সেপ্টিসেমিয়া বা এরকম আইসিইউ বা এরকম একটা ঝামেলার মধ্যে বাবা মায়ের পড়তে পারেন, বাচ্চা সহ। তো এখন এইটা একটা ব্যাপার গেল। তা আর একটা হলো যে আপনার তো মানে মৃত্যুর ঝুঁকি বলতে চলে যাবে, কমপ্লিকেশনগুলো আমরা জানতে চাচ্ছি। যদি কেউ ধরেন আসলে সহজে কিন্তু মেনে নিতে চাইবে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে না করলে কি হয় সেই জটিলতাগুলো জানা থাকলে তারা হয়তো চিকিৎসাটা না করলে যে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে এবং বাচ্চাটা তো আলটিমেটলি খারাপ হয়ে মারাও যেতে পারে। সুতরাং চিকিৎসা এটা করতেই হবে, দেরি করা যাবে না। অনেক সময় এসে মায়েরা বলেন বা বাবারা বলেন যে স্যার এটার ওষুধ দিয়ে ঠিক করে দেন, তখন ওই বিভিন্ন জায়গায় ঘুরে আলটিমেটলি লেট করে আসলেই মুশকিল, চিকিৎসা করা মুশকিল, আমাদের জন্য মুশকিল, পেশেন্টের জন্য মুশকিল, পেশেন্টের বাবা মা আত্মীয় স্বজনের জন্য মুশকিল। স্যার এখন আমি জানতে চাই যে অপারেশন করলাম আমরা, জি, পরবর্তীতে কি এটা আবার রিকারেন্স হওয়ার ঝুঁকি আছে কিনা, বা অপারেশনের পরবর্তী কোনো জটিলতা হয় কিনা? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন, খুব ভালো। হ্যাঁ, অপারেশন করলে এটা তো নির্ভর করে, তাই না? এটা নির্ভর করে কে করতেছেন। খুব সুচারুভাবে কিন্তু এই অপারেশনটা করতে হয়, কারণ আপনি জানেন যে ছোট বাচ্চা, তাই না, একেবারে দেখা যাচ্ছে প্রিমিয়াসের বেবি হলেও তো আমাদের একটা কিছু করতেই হবে তার জন্য। তো যখন করতে যায় তখন অজ্ঞান করার প্রশ্ন আসে। হ্যাঁ, অজ্ঞান করতে যাওয়ার জন্য আমাদের কিছু যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে একটু মুশকিল। সুতরাং সুচারুভাবে তাকে ভালো করে অ্যাসেস করে তার রোগটাকে ইভ্যালুয়েট করে আমরা প্রসিড করতে হবে। কাউন্সেলিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ডিস্ট্রাকশন করেও দেন তারপরেও কিন্তু এর ইফেক্ট থেকে যেতে পারে লাইফ লং। আমি কিন্তু প্রথমেই বলছি এটা লাইফ লং ডিজিজ, সুতরাং তাকে এইভাবে ম্যানেজ করতে হবে। তা এখন
আপনি বললেন এটা তো নির্ভর করে আপনি কত সুন্দর করে করতে পারলেন, তাই না? মানে এক্সপার্টাইজের উপর নির্ভর একদম। করবে এবং তুমি কেমন করে গান, ফলো আপটা রোগীটা আসছে কিনা, হ্যাঁ ওই প্লাস যে follow up-এ। রবীন্দ্রনাথের মতো, কেমন করে গান করে হে গুনি আমি অবাক হয়ে শুনি, তাই না? আছে না? হ্যাঁ আছে আছে জি। তা আপনার কাজ করতে হবে সেরকম। সার্জারি একটা আপনার এগুলো তো আর্ট, সুচারুরূপে শিল্পের মতো করতে হবে আপনার। এটা একটা ডেলিকেট সার্জারি, তাই না? খুব ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ছোট্ট বাচ্চারা আপনি করতেছেন, তো সুতরাং কষাসলি করতে হবে সুন্দর করে। মানে ভাল্বটাকে যদি আপনি ওভারকাট করেন, যদি ওভারজিলাস রিসেকশন করেন, ডিস্ট্রাকশন করেন বা খুব হাই কারেন্ট দেন বাচ্চাদের, সমস্যা হতে পারে। তাহলে বেশি ডিস্ট্রাকশন হয়ে গেলে কিন্তু খুব আর একটা কম ডিজাস্টার কাটলে হতে সমস্যা হতে পারে। পারে। অনেক Disaster-টা ধন্যবাদ কি- হ্যাঁ। প্রফেসর ডক্টর নিতাই পদ বিশ্বাস, অত সুন্দর করে আপনি আসলে ইউরেথ্রাল ভালভের এই যে রোগটা নিয়ে আলোচনা করলেন। নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমার সুপ্রিয় দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে একটি মানে খুব কমন একটি রোগ না হলেও একটি জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করলাম, ইউরেথ্রাল ভালভ সমস্যা শিশুদের ক্ষেত্রে। আমরা এরকম যদি সমস্যা থাকে দেরি না করে যে কাজটি করা উচিত, দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং কি করতে হবে, যদি সার্জারির প্রয়োজন সার্জারি করিয়ে নিন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।